আজকে সমকরণের কত নাম্বার ক্লাস? সমকরণ 3, ঠিক আছে কিনা একটু দেখো সবাই। 3 তৃতীয় অধ্যায়ে 23 সমকরণের 3। গত ক্লাসে আমরা কিছু একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা একটু পরে, বাড়ির কাজটাতে একটু পরে আসি, আগে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি। বিশেষ করে এই 3টা নিয়ে প্রশ্ন বেশি হয়, সেই জন্য এই 3টা বিষয় আর একটু ক্লিয়ার করি। 5 চতুস্তলকীয়, টিচারেরা এটাকেই বেশি টার্গেট করে, এই ঘটনাটাকে। পিরামিডীয়, পানি, কৌণিক। এখন পড়াচ্ছি, দেখবে অবজেক্টিভে যখন আসবে পানির বন্ধন কোণ কত ভুলে গেছে, এরকম যেন না হয়। পানির বন্ধন কোণ কত এটা কিন্তু অবজেক্টিভে আসে। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার, পানিতে 2টা লোন পেয়ার। লোন পেয়ারই হচ্ছে কারণ। এই যে সমকরণ একই হওয়া সত্ত্বেও বন্ধন কোণ এবং আকৃতিতে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, এরকম প্রশ্নটাই হয়। প্রশ্নটা হয় মূলত যে কোনো এক জোড়া নিয়ে প্রশ্ন করতে পারে, যেমন মিথেন ও অ্যামোনিয়া, এর আকৃতি ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো, আকৃতি একই কিনা বিশ্লেষণ করো, এভাবেও প্রশ্ন করে, বা ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো, এভাবেও প্রশ্ন করতে পারে। তো আমরা শুধু 2টা নয়, আমরা 3টে আলোচনা করব, কারণ এখান থেকে যে কোনো এক জোড়া নিয়ে প্রশ্ন হতে পারে। তো এসব প্রশ্নের উত্তর এক কথায় যেটা আমরা গত ক্লাসে পড়ছি, সেটা হচ্ছে বিএস-ইপিআর নিয়ম। বিএস-ইপিআর নিয়ম, হ্যাঁ, বিএস-ইপিআর নিয়মটা কি দেখো। বিএস-ইপিআর নিয়ম, ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। আমরা একটা একটা দেখাই। প্রথমত আমি 3 ভাগ করে ফেলি, এটাকে 3 ভাগ করে দেখাচ্ছি। প্রথমত মিথেন, তোমাদের কাছে আছে, লেখা আছে, তোমরা শুধু ওইটা ফলো করলে হবে। মিথেন 1s2 2s2 2p2। স্বাভাবিক অবস্থায় মিথেনের ইলেকট্রন বিন্যাসটা এরকম। আর উদ্দীপিত অবস্থায় দেখো, কখন উদ্দীপিত অবস্থাটা তুমি লিখবে, যখন এই একটা অরবিটাল থেকে ইলেকট্রন একই শেলের আরেকটা অরবিটালে যাবে। এই যে এখান থেকে 2s থেকে একটা ইলেকট্রন 2p-z যাচ্ছে, সেজন্য এটা উদ্দীপিত অবস্থা। এটা কিন্তু উদ্দীপিত অবস্থা না, এটা স্বাভাবিক, এটা গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট। এখন এই যে sp3 সংকরণ হলো, একটা s 3টা p নিয়ে দেখাবে, কিন্তু আমরা মূল যে কাঠামোটা দেখাতে চাই সেটা হচ্ছে যখন তোমার কার্বন থাকবে তখন যে sp3টা হয়, এই যে কার্বন, এই কার্বনের মধ্যে কিন্তু 4টাই সিঙ্গেল, একটা করে ইলেকট্রন, 4টাতে 4টা ইলেকট্রন, একটা করে ইলেকট্রন। এগুলো এখন হাইড্রোজেনের s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে, হাইড্রোজেনের s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে। এভাবে মিথেন অণুটা গঠিত হয় যেখানের মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। এখানের মধ্যে কিন্তু কোনো ধরনের লোন পেয়ার ইলেকট্রন নাই। তো লোন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে স্বাভাবিক যেটা হয়, sp3 সংকরণে যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, চতুস্তলকীয় কাঠামো হবে। প্রথমে চারপাশে বেড়া দেবে, এইভাবে যোগ করবে, এরপর এই 2টা আর এই 2টা যোগ করে দেবে 109.5 ডিগ্রি, চতুস্তলকীয়। ঠিক আছে, এটা আমরা পারি। এটা হচ্ছে চতুস্তলকীয়। আচ্ছা, নিচের লেখাটা তো দেখা যাচ্ছে না, এই জন্য আমি একটু এটা উপরে লিখি, ক্যামেরাটা একটু পিছনে নিলে। এটা হচ্ছে চতুস্তলকীয়, আমি উপরে লিখতেছি চতুস্তলকীয়। শেষ। মিথেনের এটা স্বাভাবিক,
109.5 আবার চতুস্তলকীয়। এই রোহান পর্দাটা একটু টেকে দিও তো, পর্দাটা। হ্যাঁ ঠিক আছে। যাক, এই গেল আমাদের মিথেন সংক্রান্ত আলোচনা শেষ। এরপরে আসো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা আমি একটু দেখাচ্ছি। আমি একটু জায়গা বাঁচানোর জন্য আরেকটু উপরে লিখি। এই যে অ্যামোনিয়ার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা 2s2 2p3। দেখো, অ্যামোনিয়ার নাইট্রোজেনে কিন্তু উদ্দীপিত অবস্থা সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ এখানে ইলেকট্রনগুলো আগে যে অরবিটালে ছিল এখনও সে অরবিটালে আছে। এখানে এক অরবিটাল থেকে ইলেকট্রন আরেক অরবিটালে কিন্তু যাচ্ছে না। এখানে এক অরবিটাল থেকে ইলেকট্রন আরেক অরবিটালে কিন্তু যাচ্ছে না। তিনটা ফিতেই আছে, এসের দুইটা এসে আছে। তাই এখানে উদ্দীপিত অবস্থা দিতে পারবে না। উদ্দীপিত অবস্থা কখন দিতে হবে? যখন এক অরবিটাল থেকে ইলেকট্রন আরেকটা অরবিটালে গমন করবে তখন। কিন্তু এখানে সেরকম কোনো ঘটনা ঘটতেছে না, সেজন্য এটা স্টার দিই নাই, এটা গ্রাউন্ড স্টেট। এটাও sp3, তো sp3 কিন্তু কেন্দ্রে আছে কে? নাইট্রোজেন। তো নাইট্রোজেন থাকার কারণে আমি এটা একটু উপরে লিখি, কারণ এখানে কিছু কথা লিখতে হবে। নাইট্রোজেনেরও sp3, এই sp3। কার্বনের যেরকম sp3, নাইট্রোজেনের sp3। কিন্তু পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, কার্বনের মধ্যে 4টাই ছিল সিঙ্গেল ইলেকট্রন, কিন্তু অ্যামোনিয়া নাইট্রোজেনে একটা ডাবল ইলেকট্রন আছে। এই যে দেখো, একটা ডাবল আছে, 3টা আছে সিঙ্গেল। যেগুলো সিঙ্গেল থাকবে, অযুগ্ম থাকবে, তারা যুগ্মবদ্ধ হবে হাইড্রোজেনের s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে। আর এই মুখোমুখি অধিক্রমণের ফলে সৃষ্টি হবে 3টা সিগমা বন্ধন। এই নাইট্রোজেনের একটা মুক্তজোড় আর 3টা সিগমা। যেহেতু উপরের দিকে কোনো পরমাণু নাই, তাই এটাকে বলা হয় বিকৃত চতুস্তলকীয় বা পিরামিডীয়, এবং বন্ধন কোণ 107 ডিগ্রি হয়ে যায়। এটা ছিল 109.5, এটা হয়ে যায় 107। কেন হয়ে যায় এখন ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে পিরামিডীয়। এখন কেন এরকম হয়, কেন পিরামিডীয় হয়? দেখো, এটার ব্যাখ্যা কি। এক্ষেত্রে লিখবে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা তো লেখা আছে তোমাদের, দেখো কত ক্লাসটা। অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই কারণে দুই ধরনের বিকর্ষণ বলের সৃষ্টি হয়। বিকর্ষণ বলগুলো কি? ইলেকট্রন থাকে, এই কারণে দুই ধরনের বিকর্ষণ বলের সৃষ্টি হয়। আমি যত সহজ করে লিখে দিছি, বইতে দেখবে যে অনেক কঠিন, মনে রাখা কঠিন হয়ে যায়, কিন্তু এটার মতো সহজ আর নাই। এর থেকে বেশি কিছু লিখতে হবে, কারণ তোমার উত্তর এখানেই হয়ে গেছে আসলে। তো এই বলের সৃষ্টি হয়, সেই বলগুলো একটু কি দেখাবে, সে বিকর্ষণ বলগুলো কি? বিকর্ষণ বলগুলো হচ্ছে যে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে, বা এদিকেও দেখাতে পারো, তোমার যেদিকে ভালো লাগে সেদিকে দেখাবে। এদিকে হতে হবে, এদিকে একই কথা। লোন ফেয়ার বন ফেয়ার বিকর্ষণ। লোন ফেয়ার যারা মুক্ত আছে ওরা লোন মুক্তজোড়, আর এটা বন্ধন গঠন করবে, এটা বন্ধন জোড়। লোন ফেয়ার বন ফেয়ার বিকর্ষণ, এলফি বিফি বিকর্ষণ। এটা বেশি হবে কার থেকে? এই বন ফেয়ার বিকর্ষণ থেকে, বিফি বিকর্ষণ। সে কারণে বন্ধন কোণ 109.5 হতে কমে 107 ডিগ্রি হবে, এবং আকৃতি হবে পিরামিডীয়। ঠিক আছে না? এভাবেই তো লিখছ, আকৃতি হবে পিরামিডীয়। ঠিক আছে, যাক, এটা গেল। এবার আসো পানিটা। পানিতে কি হয়? পানির অক্সিজেনে দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। 1s2 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। পানির এখানেও কিন্তু উদ্দীপিত অবস্থার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে ফি অরবিটালে 4টা ইলেকট্রন ফি অরবিটালে আছে, s অরবিটালে 2টা s অরবিটালে আছে। এখানে এক অরবিটাল থেকে ইলেকট্রন আরেক অরবিটালে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখানের মধ্যে sp3 সংকরণ হবে। এই ফাইরুস গ্লাসটা খোলা, ঠিক আছে, পর্দাটা দিয়ে দাও, গ্লাসটা ভালো করে বন্ধ করো। এই দেখো sp3। আমি বারবার বলছি, ইলেকট্রন একটা নাকি দুইটা, এটা সংকরণের সাথে কোনো সম্পর্ক নাই। সংকরণটা যৌগ থেকেই নির্ধারণ হবে।
সেটা আমরা যে সূত্রগুলো লিখেছি উপায় 1 উপায় 2 ওগুলো দিয়ে নির্ধারণ হবে যে কী সংকরণ হবে। এখানে ইলেকট্রন কয়টা সেটার সাথে সংকরণের কোনো সম্পর্ক নেই, আর এসকে বাদ দিয়ে কখনো কোনো সংকরণ হবে না। তো অক্সিজেন ও sp3, অক্সিজেনও আমরা দেখলাম যে sp3, এই কার্বনে যেরকম sp3, নাইট্রোজেনও sp3, অক্সিজেনও sp3। sp3 এটা কিন্তু সবার কমন, কিন্তু এখানে দুইটা ডাবল ইলেকট্রন, দুইটা ডাবল ইলেকট্রন, দুইটা আছে সিঙ্গেল ইলেকট্রন, দুইটা আছে সিঙ্গেল ইলেকট্রন। যেগুলো সিঙ্গেল থাকবে সেগুলোই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে। মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন গঠিত হলো। এভাবে পানির অণুটা গঠিত হলো, এই যে পানির অণু গঠিত হলো এভাবে। তো পানির মধ্যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন, দুইটা মুক্তজোড়, সে কারণে এখানে 3 ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হবে। একটা হচ্ছে এলপি এলপি মুক্তজোড় মুক্তজোড়, আরেকটা হচ্ছে এলপি বিপি, আরেকটা হচ্ছে বিপি বিপি। তাই বন্ধন কোণ কমে 107.5 এবং আকৃতি হয়ে যায় কৌণিক, আকৃতি হয়ে যাবে কৌণিক। তো এক্ষেত্রে কী লিখবে? পানির H2O এর অক্সিজেন পরমাণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে, দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এখানে ছিল একটি নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন, আর ওখানে কিন্তু দুইটি মুক্তজোড় ইলেকট্রন, দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে, দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে কয় ধরনের বিকর্ষণ বল? এখানে এখানে বিকর্ষণ বল ছিল এক ধরনের, জাস্ট বিপি বিপি, এখানে না লিখলেও চলে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে দুই ধরনের, একটা মুক্তজোড় থাকলে দুই ধরনের, দুইটা মুক্তজোড় থাকলে 3 ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হবে। থাকার কারণে 3 ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হবে, 3 ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হয়, 3 ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হয়। দেখো সেগুলো কি কি? এলফি এলফি বিকর্ষণ সবচেয়ে বেশি, কারণ লোন ফেয়ারগুলো, লোন ফেয়ার মানে মুক্ত, মুক্ত থাকে, মুক্ত জিনিস মুভ করতে পারে বেশি, বিকর্ষণ করতে পারে বেশি, তাই এলপি এলপি বিকর্ষণটা সবচেয়ে বেশি এলপি বিপি থেকে। আবার এলপি বিপি বেশি বিপি বিপি থেকে, বিপি বিপি বিকর্ষণ। ব্যাস এটাই মেইন উত্তর, এটা লিখলে হয়ে গেল। এই কারণে বন্ধন কোণ কমে, এ কারণে বন্ধন কোণ এই অ্যামোনিয়া থেকেও কমে যায়। বন্ধন কোণ অ্যামোনিয়া হতেও কমে 104.5 ডিগ্রি হয় এবং আকৃতি কৌণিক হয়, আকৃতি কৌণিক হয়, আকৃতি কৌণিক। শেষ। এত সরল কথা তুমি আর কোথাও পাবে না, একদম সিম্পল। আশা করব অনেক বছর মনে থাকবে, যারা অনার্স পরীক্ষার সময় লিখতে পারো। অরবিটাল চিত্রগুলো হচ্ছে মেন। তুমি সুন্দর করে অরবিটাল চিত্রগুলো আঁকলে বর্ণনা আসলে স্যারে পড়বেও না, বর্ণনার মধ্যে শুধু এই জিনিসটা দেখবে এলপি এলপি বিকর্ষণ, এলপি বিবি বিকর্ষণ, বিবি বিবি বিকর্ষণ, এই কথাগুলো লিখছো কিনা। তাহলে এখানে কিন্তু 3, 4, 12 নম্বর প্রশ্ন উত্তর, কারণ এটাও আসতে পারে 4 নম্বরের জন্য, এটাও 4 নম্বরের জন্য, এটাও কিন্তু 4 নম্বরের জন্য। 12 নম্বর প্রশ্ন উত্তর এক বোর্ডে চলে আসে। তা আশা করবে এটা যদি আসে সবাই লুপে নেবে, সাথে সাথে আনসার করে দেবে, কোনো ধরনের যেন একটু ভুল না হয়, ঠিক আছে? যাক, এই গেল এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব বন্ধন কোণের উপর। মানে বন্ধন কোণের উপর যে শুধু সংকরণ নয়, মুক্তজোড় ইলেকট্রনে কিন্তু প্রভাব বিস্তার করে, তার একটা নমুনা। কারণ এই মুক্তজোড় ইলেকট্রনের কারণে কিন্তু আজকে বন্ধন কোণগুলো বিকৃত হয়ে যাচ্ছে। সংকরণ ঠিক আছে, আকৃতিও বিকৃত হয়ে যাচ্ছে, বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের কারণে। তাহলে আকৃতি এবং বন্ধন কোণের জন্য সংকরণের পাশাপাশি মুক্তজোড় ইলেকট্রনও একটা বড় ফ্যাক্টর। এবার আসি গত ক্লাসে যেটা বাড়ির কাজ দিলাম সেটা কে কেমন করবে। এরপরে আসো, তাহলে আমরা দেখলাম যে 3টা বিষয় এই প্রভাব বিস্তার করে। এই যে আকৃতি বা বন্ধন কোণ নিয়ে যদি প্রশ্ন হয়, আকৃতি বা বন্ধন কোণ নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, আমাদের মাথায় প্রথমেই আসবে কোন চিন্তাটা? সংকরণ। খেয়াল করো, যদি দুইটা যৌগের আকৃতি বা বন্ধন কোণ নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন হয়, আমরা প্রথমেই চিন্তা করবো যে সংকরণ হতে পারে এটার কারণ। যদি দেখি যে না সংকরণ তো সেম,
যেমন এই যে এই প্রশ্নের উত্তরে আমরা দেখলাম যে সংকরণ তো একই, তারপরেও কেন ওদের আকৃতি আর বন্ধন কোণ ভিন্ন। তখন আমাদের দ্বিতীয় চিন্তা হবে কি, অ্যালফি মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন প্রথমে কিন্তু সংকরণ, যদি দেখেছি সংকরণ সেম, তখন চিন্তা করবো যে কোনো লোন ফেয়ার আছে কিনা, লোন ফেয়ার বেশি বা কম কিনা বা আছে কিনা। যদি দেখেছি না লোন ফেয়ারও সেম, যেমন যেটা বাড়ির কাজ দিয়েছিলাম আমি H2O sp3 107 কৌণিক, না ভুল হচ্ছে 104.5, কিন্তু H2S sp3 92.2। পরীক্ষা 92 দিলে অসুবিধা নেই, অবজেক্টিভে মনে করো 92 দিছে, দাগাতে পারবে। যদি দেখো একটা 92, একটা 93, একটা 94, তাহলে 92 দাগাবে, এটার কাছে যেটা থাকবে সেটা, এটাও কৌণিক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের যেমন মুক্তজোড় দুইটা, সালফারেরও কিন্তু মুক্তজোড় দুইটা। তাহলে এখানে সংকরণও ফ্যাক্টর নয়, সংকরণও সেম, মুক্তজোড়ও ফ্যাক্টর নয়, কারণ মুক্তজোড়ও সেম। তখন তোমার মাথায় চিন্তা আসবে কি, আরেকটা চিন্তা কি, তানহার যেটা বলছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। অথবা কেউ আবার আকার দিয়েও, ডি অরবিটাল দিয়েও ব্যাখ্যা করার চেষ্টা করো, এটা আকার দিয়ে ব্যাখ্যা করা যাবে। সাইজ একটা ফ্যাক্টর, আবার তড়িৎ ঋণাত্মকতা একটা বড় ফ্যাক্টর, তড়িৎ ঋণাত্মকতা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে। এখানেও তড়িৎ ঋণাত্মকতা হিট করতেছে, দেখো মানে তড়িৎ ঋণাত্মকতা নাচর বান্দা বিভিন্ন জায়গায়, কারণ এগুলি যেহেতু সময় যোগক, তড়িৎ ঋণাত্মকতা একটা অবশ্যই ফ্যাক্টর। আয়নিক যোগের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার কোনো ভূমিকা নাই। তাহলে এইভাবে আমরা চিন্তা করব, প্রথমেই চেষ্টা করব সংকরণ দিয়ে ব্যাখ্যা করার। যদি সংকরণ সেম হয়ে যায়, সংকরণ ব্যর্থ হয়, তখন চিন্তা করব মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করার ঘটনাটা। যদি মুক্তজোড় ইলেকট্রনও সেম হয়ে যায়, তখন চিন্তা করব তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করার। এইখানে সেই ঘটনাটাই ঘটছে, তড়িৎ ঋণাত্মকতা। দেখো তাহলে এটার উত্তর কে কীরকম লিখছিলাম, তড়িৎ ঋণাত্মকতা লিখছো, কারণ কে কী কারণ লিখছে, আর কে করছে দেখি। কারণ এগুলো যখন পরীক্ষা আসবে চিন্তা করবে যে এমন একটা প্রশ্ন পরীক্ষা এসে গেলো যেটা তুমি আগে কখনো পড়ো নাই, তখন তো উপস্থিত বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। তাই এভাবেই মাথার মধ্যে বুদ্ধিগুলো চলে আসতে হবে যে কী কারণ হতে পারে, অক্সিজেন আর সালফারের মধ্যে কিসের সমস্যা হতে পারে। তবে একটু সতর্ক থাকতে হবে, H2 আর H2S থেকে অনেক টাইপের প্রশ্ন হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয়, পানি তরল H2S গ্যাস কেন, যেটার কারণ কী ছিল, অর্থাৎ এদের ভৌত অবস্থা ভিন্নতার কারণ কী ছিল, হাইড্রোজেন বন্ধন, পোলারিটি, এটা ফোলার থেকে হাইড্রোজেন বন্ধন। খেয়াল করে কিন্তু যদি এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং এদের ভৌত অবস্থা নিয়ে প্রশ্ন করতো, তখন এটার উত্তর হতো কিন্তু পোলারিটি, হাইড্রোজেন বন্ধন। কিন্তু এখন প্রশ্ন করছে ওদের বন্ধন কোণ নিয়ে, এই বন্ধন কোণের আকৃতি নিয়ে প্রশ্ন করলে কিন্তু ভুলেও সেখানে পোলারিটি শব্দটা আসবে না, সেখানে আগে সংকরণ, তারপর মুক্তজোড়, তারপর অন্য কিছু। বুঝা গেছে তো? এভাবেই, কারণ এই দুজন নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়। যাক, তাহলে যেহেতু বন্ধন কোণ নিয়ে প্রশ্ন করছে, এদের বন্ধন কোণের ভিন্নতার কারণ এটাই, অর্থাৎ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এ ও বি, হয়তো এটা দিবে এ, এটা দিবে বি, এ ও বি যোগের উদ্দীপক তো দেখাইছি আমি, অনেকগুলো উদ্দীপক দেখাইছি কিন্তু তোমাদেরকে, H2 আর H2S দিয়েও কিন্তু উদ্দীপক দেখাইছি। তোমরা খেয়াল করে দেখবে, পোলারিটির ক্ষেত্রে আমরা পড়ছিলাম উদ্দীপক ও এ ও বি যোগের বন্ধন কোণের ভিন্নতার কারণ, বন্ধন কোণের ভিন্নতার কারণ আলোচনা করো, বন্ধন কোণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। তাহলে বন্ধন কোণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো বললে এটা চলে যাবে সংকরণের দিকে। দেখো আমরা এটা কিভাবে শুরু করবো উত্তর। প্রথমত আমরা এদের মধ্যে কি সংকরণ হয় সেটা উল্লেখ করব, শুধুমাত্র সেটা উল্লেখ করতে পারলে তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। H2O ও H2S উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়। sp3 সংকরণ হয়, শুধু এটা লিখতে পারলে 1 নাম্বার। যদি আবার সংকরণটা আমরা কিভাবে বের করতে হয় জানি, নিয়ম 1 নিয়ম 2 যে কোনো একটা প্রয়োগ করে তুমি সংকরণ বের করে ফেলতে পারবে। উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়। তা আমরা প্রথমত H2 এর ক্ষেত্রে বিষয়টা একটু দেখি। H2 এর ক্ষেত্রে কি হয়, H2 এর অক্সিজেনে এই যে ইলেকট্রন বিন্যাসটা তো একটু আগে লিখছি, বারবার লিখতে হবে যে প্রয়োজনেই তাগিদে।
যেহেতু একই প্রশ্ন আবার আসছে 2p1 2pz1 এই sp3 তো এখানে অক্সিজেন যথারীতি একটু আগে যেটা লিখছিলাম সেম সিঙ্গেল এগুলো হাইড্রোজেন দেবে। এখানে বন্ধন কোণ দেখবে 104.5। অপরদিকে H2S এর ক্ষেত্রে সালফার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4। তো সালফার একটা 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1 sp3 দুটো sp3। তো এখানেও সালফার সেম কন্ডিশন, দুইটা ডাবল দুইটা সিঙ্গেলগুলো যথারীতি হাইড্রোজেনের সাথে এই তো। কিন্তু আমরা যেটা দেখছি এটা হচ্ছে তোমার 92.2 বা 92 ডিগ্রি, 104.5 আর এটা 92.2। এখন এটা বিশ্লেষণ করব কেন, ঠিক আছে? কেন পানি দিয়ে এটা H2S দিয়ে এটা লিখলাম। এখানে তুমি যেহেতু জানো, তুমি চাইলে ওই যে বিকর্ষণ বলগুলোর কথা উল্লেখ করতে পারো, যে কোনো একটার ক্ষেত্রে উল্লেখ করলেই চলে, যেহেতু উভয়টাতে সেম বিকর্ষণ, যে এলপি বিকর্ষণ, এলপি বিপি এলপি বিপি লিখতে পারো গেল। এবার আমরা দেখলাম যে কই এদের মধ্যে তো ভিন্ন সব কিছু ঠিক আছে, সংকরণ একই, মুক্ত ইলেকট্রনও সমান সব কিছুতে দেখে ঠিক আছে, তাহলে পার্থক্যটা কেন হবে? এবার সেটার মূল উত্তরে যাচ্ছি আমরা। দেখো মূল কারণটা কি, এটা বুঝে পেলাম। H2O এর অক্সিজেন পরমাণুর তৈরি ঋণাত্মকতা বেশি, তাই OH বন্ধন জোর ইলেকট্রনকে OH বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেনের দিকে, অর্থাৎ অক্সিজেনের দিকে মানে কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে। কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে। এই জন্য H2OA বিফি বিকর্ষণ বেশি হয়, বিফি বিকর্ষণটা বেশি হয় H2 এর ক্ষেত্রে। অপরদিকে H2S এর সালফার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম, তাই অ্যাসিস, এটা ছিল OH, এটা হবে অ্যাসিস, তাই অ্যাসিস বন্ধনজোড় ইলেকট্রন বন্ধনের
প্রায় মাঝামাঝি অবস্থানে থাকে, মাঝামাঝি অবস্থানে থাকে। মাঝামাঝি অবস্থানে থাকে, এই জন্য H2S এ বিফি বিকর্ষণ কম, এই বিষয়টা এবার আমরা চিত্র এঁকে দেখাই। দেখো যে চিত্রটা তুমি আঁকবে, যেটা আসলে মূল উত্তর। অক্সিজেন, এখানে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো থাকার কথা, আমরা তো জানি লোন পেয়ার ইলেকট্রনগুলো কিন্তু মাঝখানে থাকার কথা, কিন্তু অক্সিজেনের তৈরিয়াতকতা বেশি হওয়ার কারণে, সবাই জানি অক্সিজেনের তৈরিয়াতকতা অনেক অনেক বেশি, এগুলো মাঝখানে না থেকে কোথায় চলে আসে, এইখানে অক্সিজেনের দিকে চলে আসে, অক্সিজেনের দিকে চলে আসে, থাকার কথা মাঝখানে চলে আসে অক্সিজেনের দিকে। এই দেখো লোন পেয়ার ইলেকট্রনগুলো কিন্তু অক্সিজেনের দিকে চলে গেছে। এর ফলে যেহেতু ইলেকট্রনগুলো কি কাছাকাছি অবস্থানে চলে গেছে, তাই এখানে বিফি বিকর্ষণ বেশি, বিফি বিকর্ষণ বেশি, এই জন্য এটা 104.5, এই জন্য এটা 104.5। অপরদিকে সালফারের ক্ষেত্রে দেখো H2S এ কিন্তু বন্ধনজয়ী ইলেকট্রনগুলো কোথায় থাকবে, দুইজনের প্রায় মাঝামাঝি অবস্থানে, কারণ সালফারের তৈরিয়াতকতা তো কম, ফলে এখানে বিফি বিকর্ষণটা কম, এই জন্য এটা বন্ধন গুণ হবে 92.2। এইটাই উত্তর, মেন উত্তর হচ্ছে এটা। এটা যারা দেখাতে পারবে তারাই নাম্বার পেয়ে গেছে। এভাবে একদম জ্যামিতিক চিত্র দিয়ে, দেখিয়ে দেওয়া, জ্যামিতিক চিত্র দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। এটা কিরকম, এই মনে করো আমার এই আঙ্গুল দুটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আর হাতের তালুটা হচ্ছে অক্সিজেন, যদি তোমার এই ইলেকট্রনগুলো এই মাঝখানে থাকতো, বন্ধনের মাঝখানে থাকলে কিন্তু বিকর্ষণ কম হবে, ফলে দূরত্ব কম। কিন্তু ইলেকট্রনগুলো নিচে নামতেছে, নিচে নামলে কিন্তু আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাচ্ছে, কারণ বিকর্ষণ বেশি হবে তাদের মধ্যে। তাই ইলেকট্রন মাঝখানে থাকলে বিকর্ষণ কম, বন্ধন কোণ কম, ইলেকট্রন নিচে নামলে দূরত্বটা বেড়ে যাবে। এই ইলেকট্রন যতই নিচে নামবে, যতই কেন্দ্রের দিকে যাচ্ছে, কাছাকাছি পৌঁছে যাচ্ছে, কিন্তু ফলে বিকর্ষণটা বেড়ে যাবে, ফলে বন্ধন কোণ বেশি হবে, আর এটা কিন্তু বন্ধন কোণ কম হবে। ব্যাস, একদম স্পষ্ট। এই চিত্রটা আঁকলে তোমার উত্তর হয়ে গেছে। এবার উপসংহারে আমরা কি লিখব, এরপরে লিখবে তোমরা এই চিত্রগুলো নিচে লিখবে। এই জন্য H2O এদিকে তো জায়গা, আচ্ছা আমি এখানে এভাবে লিখতে পারো, অ্যাঙ্গেল SOH সমান কত, 104.5, অ্যাঙ্গেল SOH, H2O এ বন্ধন কোণ, H2S এরটাও লিখতে পারো, অ্যাঙ্গেল HSH সমান কত, 92.2, H2S অপেক্ষা বেশি হবে, যদি অ্যাঙ্গেল দিয়ে লিখতে পারো ভালো, অথবা ব্র্যাকেটে 104.5 লিখে দিলে হচ্ছে। এত তাল যদি করতে ইচ্ছা না করে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দরকার নেই এত কিছু করার, এক কথা লিখে দিলে হচ্ছে H2O, এই জন্য H2O এ বন্ধন কোণ H2S অপেক্ষা বেশি হবে, সোজা কথা। উত্তর কিন্তু এটা, মেইন উত্তর হচ্ছে এটা। এই চিত্রটা যেন সুন্দর থাকে, এটা স্পষ্ট থাকে, এটা থেকেই বোঝা যাবে, স্যারে বোঝা যাবে এটা থেকে উত্তর পেয়ে গেছে। একই কেস, শুধু এটাই না,
অনুরূপভাবে আরও একটা প্রশ্ন হতে পারে। দেখো অনুরূপভাবে আরও এক জোড়া প্রশ্ন আছে, অনুরূপভাবে আর এক জোড়া প্রশ্ন, সেটা হচ্ছে NH3 100, NH3 তো sp3, সবাই তো বেশিরভাগই sp3, 107 পিরামিডীয়। দেখি মুখস্থ আছে কিনা। PH3 কত হবে? PH3 দেখি মুখস্থ আছে কিনা। PH3 কত ছিল? মুখস্থ করে ফেলতে পারবে, কয়েকটা তো মুখস্থ রাখতে হবে। 93.6 পিরামিডীয়। এখানেও কিন্তু কমে যাচ্ছে, সেম কেস। সুতরাং এটা আর লিখে দিতে হচ্ছে না, পারবে তো সবাই, কারণ নাইট্রোজেনের তৈরিয়াতকতা বেশি। ওইটাতে অক্সিজেন সালফারের মধ্যে অক্সিজেনের বেশি ছিল, আর নাইট্রোজেন ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের বেশি, সে কারণে অ্যামোনিয়াতে বন্ধন কোণ বেশি হবে। সেই উত্তর। এইভাবে তোমাকে কমায় ফেলতে হবে প্রশ্ন সংখ্যা, কারণ এক জাতীয় প্রশ্নগুলো একই ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, তাইলে বুঝতে সুবিধা হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই মজার একটা প্রশ্ন। এরপর আচ্ছা এটা তুলে ফেলো, এটা মুছে ফেলি। অনুরূপভাবে বুঝতে পারছো তো উত্তরগুলো? কারণটা প্রয়োজনে নিচে লিখে রাখতে পারো। কারণ হচ্ছে নাইট্রোজেনের তৈরিয়াত্মকতা ফসফরাস অপেক্ষা বেশি, নাইট্রোজেনের তৈরিয়াত্মকতা ফসফরাস অপেক্ষা বেশি বেশি। এরপরে আসি আরেকটা প্রশ্ন, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। এরকম এক জোড়া যৌগ নিয়ে প্রশ্ন করতে পারে। ইন্টারেস্টিং প্রশ্নটা কি দেখো, NH3 ও NH4+ এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। উদ্দীপক থেকেই আসবে, এভাবে তো আর সরাসরি হবে না। উদ্দীপকগুলো তো আমরা দেখাবো, পরীক্ষার প্রশ্নে দেবো, তখন বুঝবে। NH3 ও NH4+ এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। যেমন পরীক্ষার প্রশ্ন কীরকম হতে পারে, তাহলে নমুনা একটা দেখাই আমি। দেখো পরীক্ষার প্রশ্নটা হতে পারে এরকম। আমরা সবাই জানি হেবার-বস পদ্ধতি। হেবার-বস পদ্ধতিতে কি উৎপন্ন হয় সবাই জানো? নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া। যখন প্রোটন যোগ করবে তখন বলবে যে এটা মনে করো উদ্দীপক, প্রশ্ন হবে যে AO B+ এর আকৃতি একই হবে কিনা, বা আরও অনেকভাবে প্রশ্নটা করা যায়। সুতরাং আমাকে চিনতে পারলে হলো যে এটা অ্যামোনিয়া আর NH4+ এর কথা বলছে, এর আকৃতি একই হবে কিনা, আকৃতি একই হবে কিনা, এভাবে প্রশ্ন করবে। বিশ্লেষণ করো। আচ্ছা আমরা কীভাবে শুরু করব দেখো। প্রথমত অ্যামোনিয়া দিয়ে শুরু করি। অ্যামোনিয়া, অ্যামোনিয়া এর কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়। sp3 সংকরণ হয়, অর্থাৎ অ্যামোনিয়ার নাইট্রোজেনে sp3 সংকরণ হয়। তো আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা লিখি 2s2 2p3 1s2 2s2 3x1 3y1 3z1 sp3। এটা তো অনেকবার লেখা হয়েছে। sp3 দেখাচ্ছি, যেখানের মধ্যে একটা ডাবল ইলেকট্রন থাকে, 3টা সিঙ্গেল ইলেকট্রন থাকে। আর যথারীতি সিঙ্গেল ইলেকট্রনগুলো তোমার হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে মুখোমুখি অতিক্রমণের ফলে। একই চিত্র বারবার আঁকতেছি আমরা। সাত পিরামিডীয়। কারণটা ওই আগের মতো লিখে দেবে। অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্ত যে ইলেকট্রন থাকে, এই জন্য দুই ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হয়, LP-BP বিকর্ষণ, BP-BP বিকর্ষণ। এই জন্য বন্ধন কোণ
109.5 ডিগ্রি হতে কমে 160 ডিগ্রি হয় এবং আকৃতি হয় পিরামিডীয়। অর্থাৎ অ্যামোনিয়ার জন্য যে কথাগুলো লিখতাম সেগুলো লিখে দেবো হুবহু একই রকম। লিখতে পারবে তো? কি হয়, অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্ত যে ইলেকট্রন থাকে, এ কারণে দুই ধরনের বিকর্ষণ বল সৃষ্টি হয়, এলফি বিফি বিকর্ষণ স্কেটার দেন বিপি বিবি বিকর্ষণ। এই জন্য বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কমে 160 ডিগ্রি হয় এবং আকৃতি হয় পিরামিডীয়। এটা আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। এবার আসি NH4+। NH4+, NH4+ এর কেন্দ্রীয় পরমাণুতেও কিন্তু sp3 সংকরণ হয়। কারণ কার মধ্যে কি সংকরণ হয় সেটা তো আমরা বের করতে জানি, sp3 সংকরণ হয়, sp3 সংকরণ হয়। তো আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা লিখি 1s2 2s2 2p3 এবং হুবহু আসলে একই, তারপরেও আলাদা আলাদা যেহেতু আলোচনা হচ্ছে আলাদা আলাদাভাবে দুইবার লিখতে হচ্ছে আর কি। 2p1 যথারীতি সেম নাইট্রোজেন, এখানে যে নাইট্রোজেন ওখানে কিন্তু সেই নাইট্রোজেন, তবে এখানে একটু নিচে করে লিখি। একই নাইট্রোজেন একই ইলেকট্রন বিন্যাস। যথারীতি যেগুলো অযুগ্ম থাকবে সেগুলো হাইড্রোজেনের সাথে মুখোমুখি অধিক্রমণের সিগমা বন্ধন গঠন করবে। এভাবে অ্যামোনিয়া গঠিত হলো, কিন্তু এটা তো অ্যামোনিয়া না, NH4+। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। দেখো টার্নিং পয়েন্টটা কি, এখানে কিন্তু হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন ছিল 3টা, আরেকটা হাইড্রোজেন কোথায় বসবে? হ্যাঁ, এখানে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এটা H+, এবং এটা হবে কি বন্ধন? সন্নিবেশ। এটা কিন্তু সন্নিবেশ, সমযোজী না। যারা ভুলে গেছো তাদের জন্য আমি আবারও দেখাবো। তাহলে এবার খেয়াল করো, এখানে কোনো লোন পেয়ার আছে কিনা? এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার না থাকলে যদি sp3 সংকরণ হয়, সংকরণ তো আমি দেখাইনি কারণ আমাদের মুখস্থ হয়ে গেছে। যদি sp3 সংকরণে কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, স্বাভাবিকভাবে চতুস্থলকীয় হবে। যেহেতু এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, এটা চতুস্থলকীয় হবে 109.5 এবং চতুস্থলকীয় কাঠামো 109.5, সব আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু আবার আগের মতো। কোথায় অ্যামোনিয়া, কোথায় NH4+, আকাশ পাতাল তফাৎ। পিরামিডীয় চতুস্থলকীয় 107 109.5, এটা হচ্ছে কারণ এখানে কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে, তো এরপরে লিখবে NH4+ এর নাইট্রোজেনে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, তাই ইহা স্বাভাবিক বন্ধন কোণ 109.5 এবং গঠন হবে চতুস্থলকীয়। কারণ মুক্তজোড় ইলেকট্রন না থাকলে তো বিকর্ষণ বল হবে একরকম, দুই ধরনের বিকর্ষণ বল থাকবে না। NH4+ এর নাইট্রোজেন পরমাণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। সবগুলো বন্ধনজোড় ইলেকট্রন, সবগুলো বন্ধনজোড় ইলেকট্রন, এখানে সবগুলো এক জাতীয় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন। তাই খুব স্বাভাবিকভাবে তাই এখানে বন্ধন কোণ, তাই এখানে বন্ধন কোণ 109.5 ও আকৃতি চতুস্থলকীয় হয়, আকৃতি চতুস্থলকীয় হবে। ঠিক আছে, আমরা আবার সে পুরনো জায়গায় ফিরে আসছি লোন পেয়ার না থাকার কারণে। এখন অনেকে চিন্তা করতেছে এটা কিভাবে আসলো, সেটা কিন্তু তোমাদেরকে অনেকবার পড়ানো হয়েছে। এই যে নাইট্রোজেনে একটা ডাবল 3টা সিঙ্গেল, সেটা বারবার দেখতেছি যে একটা ডাবল 3টা সিঙ্গেল নাইট্রোজেন। যেগুলো সিঙ্গেল থাকে সেগুলো আমরা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে দেখছি। তাহলে অ্যামোনিয়াতে 3টা সমযোজী বন্ধন থাকে,
একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, দুইজনের দুইটা দিলে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনকে রেখা দিয়ে প্রকাশ করা হয়। অপরদিকে H+, যার কোনো ইলেকট্রন নাই, 0 ইলেকট্রন, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, সেটাও যদি চলে যায় তার কাছে আর কোনো ইলেকট্রন থাকে না। H+-এর কোনো ইলেকট্রন নাই, 0 ইলেকট্রন, কিন্তু সমযোজী বন্ধন গঠন করতে হলে মিনিমাম একটা ইলেকট্রন তো থাকতে হবে, কারণ তাকে একটা ইলেকট্রন দিতে হবে, আরেকজনে একটা দিবে, এর ফলে সমযোজী বন্ধন। তাই সে এক্ষেত্রে অসহায়, যেহেতু তার নিজের কোনো ইলেকট্রন নাই। তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে কে? নাইট্রোজেন। কারণ একটা বন্ধনের জন্য দুইটা ইলেকট্রন দরকার, দুইটাই যদি একজনে সরবরাহ করে তখন ওই বন্ধনটার নাম হবে সন্নিবেশ। তো সন্নিবেশ বন্ধনও তো একটা বন্ধন, এবং ইলেকট্রনগুলো হয়ে যায় বন্ধন জোড় ইলেকট্রন। এখানে আর মুক্তজোড় নাই কিন্তু, কারণ বন্ধন গঠন হয়ে গেলে সে আর মুক্তজোড় হিসেবে কাজ করে না, কারণ ওর দুইটা পরমাণুর মাঝখানে আবদ্ধ হয়ে গেছে, তাই এটাও বন্ধন জোড় হয়ে গেছে। এখানে কোনো মুক্তজোড় নাই, সবগুলো বন্ধন জোড় ইলেকট্রন। তাই কোনো মুক্তজোড় না থাকলে তোমার বন্ধন কোণ স্বাভাবিক থাকবে, 109.5 চতুস্থলকীয় হবে। এই সেই সন্নিবেশ। তাহলে সন্নিবেশটা কিন্তু যে কোনো দিকে দেওয়া যাবে না, H+ যেদিকে সন্নিবেশ সেদিকে H+। এখানে তুমি H দিতে পারবে না, আবার H হবে যে এগুলোতে একটা একটা, যেখানে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন রয়ে গেছে সেদিকে হবে যে H+। তাই সন্নিবেশটা দিতে পারবে শুধুমাত্র H+। আমি দেখছি অনেকেই স্ট্রাকচারটা আঁকতে গিয়ে সন্নিবেশের কথা বলে যায়, সবগুলোই সমযোজী দেয়, অথবা সন্নিবেশ দিলেও যে কোনো একদিকে দিয়ে দেয়, যে কোনো একদিকে দেওয়া যাবে না, H+-এর দিকে সন্নিবেশটা দিতে হবে। এদের সাথে তো সন্নিবেশ হবে না, এদের সাথে হবে সমযোজী, হাইড্রোজেনের সাথে হবে সমযোজী, H+-এর সাথে হবে সন্নিবেশ। তাহলে সন্নিবেশ বন্ধন এক ধরনের সমযোজী বন্ধন, এবং এখানে ইলেকট্রনগুলো বন্ধনজোড় ইলেকট্রন, তাই এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না বলে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। আশা করি এই পুরনো পড়াগুলো আবার ইচ্ছায় মনে পড়ছে। তাহলে আমরা সংকরণে দেখলাম যে কিছু বিষয় রিজিড থাকে, চেঞ্জ হয় না। কি সেগুলো? যদি sp সংকরণ হয় 180 হবেই, গঠন সরলরৈখিক, কোনো ব্যতিক্রম ঘটবে না। যদি sp2 সংকরণ হয় 120 হবেই, গঠন হবে ত্রিভুজ আকার, কোনো ব্যতিক্রম ঘটবে না। যদি sp3-তে 109.5 হবে, চতুস্থলকীয় হবে, এইটাও রিজিড থাকবে। যদি কি শর্ত আছে? যদি অ্যালফি না থাকে, খেয়াল করো, যদি অ্যালফি না থাকে তাহলে এই তিনটা কিন্তু রিজিড, চেঞ্জ হবে না। এই তিনটা বিষয় কিন্তু সবসময় ফিক্স থাকবে। sp হলে 180, sp2 হলে 120, sp3 হলে 109.5 এবং চতুস্থলকীয়, এই বিষয়গুলো ফিক্স থাকবে যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে। মুক্তজোড় আসলে কিন্তু এলোমেলো করে দেবে সব, মুক্তজোড় না থাকলে এই যে দেখছো এটা তো মুক্তজোড় নাই, সেজন্য সে আবার আগের অবস্থায় ফিরে গেছে, 109.5 চতুস্থলকীয়। তাহলে এই তিনটা সূত্রের মতো কাজ করবে, এগুলো কখনো চেঞ্জ হবে না, এগুলো একদম ফিক্সড। sp হলে সরলরৈখিক 180, sp2 হলে ত্রিভুজাকার 120, আর sp3 হলে চতুস্থলকীয় 109.5, যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে। এটা কিন্তু শর্ত, মুক্তজোড় ইলেকট্রন থাকতে পারবে না। মুক্তজোড় ইলেকট্রন থাকলে কিন্তু sp3 হলেও সে আর চতুস্থলকীয় আর 109.5 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। দেখ, এ হচ্ছে মোটামুটি আমাদের সংকরণের কিছু সুনির্দিষ্ট নীতিমালা। এর থেকে যখন ব্যতিক্রম হবে তার পিছনে থাকবে মুক্তজোড় বা তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়গুলো চলে আসবে। এবার আরেকটা প্রশ্ন, তাহলে এটাই সবচেয়ে মজার প্রশ্ন ছিল যে অ্যামোনিয়া কেন পিরামিডিয়া, NH4+ কেন আবার চতুস্থলকীয়? তো NH4+ একা নয়, সে 8 নম্বরে NH4+ আছে, PH4+ আছে, BF4- আছে, এরা সবাই sp3 109.5 এবং চতুস্থলকীয়। এখানের মধ্যে সবচেয়ে টাফ প্রশ্ন হচ্ছে এটা, বোরন ট্রাইফ্লোরাইড ও বোরন টেট্রাফ্লোরাইড এর আকৃতি একই হবে কিনা। চিটাং বোর্ডে একবার আসছিল 19 সালে, অনেক আগে। 50% স্টুডেন্ট ভুল করছে, এটা সংকরণ ঠিক মতো বের করতে পারে নাই। বোরন টেট্রাফ্লোরাইড এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। এটাই থাকবে বাড়ির কাজ। কঠিন প্রশ্নটাই দেখি তোমরা করে নিয়ে আসো, ঠিক আছে? এটাই SW।
বোরন ট্রাইফ্লোরাইড এবং বোরন টেট্রাফ্লোরাইড এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। এভাবে যে কোনো এক জোড়া প্রশ্ন দিয়ে দেবে, যেমন FeS3 FeS4+, NH3 NH4+, BF3 BF4-, এগুলো। আরেকটা প্রশ্ন হয় FeCl3 ও FeCl5 এর গঠন একই হবে কিনা বিশ্লেষণ করো। এই দুটাই করে আনতে পারবে তো? FeCl3 আর FeCl5 একই হবে কিনা। তো এক্ষেত্রে আমি একটু ক্লু দিই, এটার ক্ষেত্রে ওইটা তো তোমরা করবে। FeCl3 দেখি ঝটপট বলে ফেল তো, FeCl3 তে কি সংকরণ আর FeCl5 এ দেখো আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে হাফ ইন্টু যোজ্যতা ইলেকট্রন। ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, 2 8 5, 1 যোজি পরমাণু। ক্লোরিন হচ্ছে 1 যোজি পরমাণু, কোনো চার্জ নাই। 4 মানে হচ্ছে কি sp3। আর এটার ক্ষেত্রে এক যোজ্যতা ইলেকট্রন 5, 1 যোজি পরমাণু 5, কোনো চার্জ নাই, তাহলে এটা হচ্ছে কি sp3d। যেহেতু সংকরণ একই না, আকৃতি তো অবশ্যই একই হবে না। কিন্তু এখানের মধ্যে এই যে আমরা কিন্তু চাইলে এই সিস্টেমও বের করতে পারতাম। ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে এরকম, ওই যে অ্যামোনিয়ার মতো আর কি। নাইট্রোজেন আর ফসফরাস তো সেম। ফসফরাসের যেমন 5টা ইলেকট্রন, নাইট্রোজেনেরও 5টা ইলেকট্রন। তো এরা ক্লোরিনের সাথে এভাবে বন্ধন গঠন করে। FeCl3 এই FeCl3। সুতরাং এটা কি আকার হবে? এটা তো sp3 ঠিক আছে, কিন্তু sp3-তে যদি একটা মুক্তযোগ থাকে এটার আকৃতি হয়ে যায় কত? এটার আকৃতি হয়ে যায় পিরামিডীয়, অ্যামোনিয়ার মতো পিরামিডীয়। কিন্তু তোমাদের একটা কাজ থাকবে, FeCl3 এর বন্ধন কোণ কত বের করবে, সেটা হয়তো আমি লিখে দিই নাই, লিখে দিলেও হয়তো ভুল দিছি, তোমরা দেখে বের করে আনবে FeCl3 বন্ধন কোণ, ঠিক আছে? তবে FeCl5-এরটা পারবে, FeCl5-এরটা সোজা আছে, কিন্তু FeCl3-টা একটু ঝামেলা আছে। কারণ FeCl3 আগে কখনো তেমন একটা আসছে দেখি নাই, খুব কম আসছে। আর FeCl5-এ কি হবে দেখো, FeCl5-এ ফসফরাস তো আগে এইভাবে ছিল, 5 একটা ডাবল 3টা সিঙ্গেল। উদ্দীপিত অবস্থায় এটা ভেঙে কয়টা হয়ে যায়? এই এরকম হয়ে যায় না, তখন 5টা ক্লোরিনের সাথে। তাহলে এই সিস্টেমে তার সিগমা বন্ধন কয়টা হয়? সিগমা বন্ধন হয় 5টা। এই 5টা হলো কত? sp3d। মাঝখানে 3টা ত্রিভুজের মতো থাকে, আর ওইগুলো থাকে পিরামিডের মতো, তাই এটা ত্রিভুজাকার পিরামিডাল। যাক, এটা আমি হয়তো আগামী ক্লাসে করে দেবো, তোমরা এটা করে আনো, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে এটা আগামী ক্লাসে আমি করে দেবো। দেখি বোরন ট্রাইফ্লোরাইডেরটা কেউ পারে কিনা, সবচেয়ে কঠিনটা বোরন ট্রাইফ্লোরাইড।